আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিক কঠিন অস্থির সময় চলছে। এই সময়ে নানা রকম খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সর্বশেষ খবর, জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন। ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক। ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা। যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কা তাদের। এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন, অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন। আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরু সহ অন্যদেরকে মারধর করেছে। নুরুর সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে, এটাই তিনি বলার চেষ্টা করেছেন। অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন, বল প্রয়োগ করেছেন। সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন। আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত আব্দুল্লাহ তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন এবং আরো অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেছেন। আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কি কি করছেন সব জবাব দিতে হবে এমনভাবে অভিযোগ করছেন। এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মিলনায়তনে মঞ্চ ৭১ নামক একটি সংগঠন, সেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। তারা হামলার শিকার হলেন, মব আক্রান্ত হল। তাদেরকে উদ্ধার করার কথা বলে ডিবি অফিসে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকেই সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো। কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন। অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্স আক্রান্ত হলো, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল। কোথায় যাত্রা বাংলাদেশের? অনেকেই প্রশ্ন করছেন। বিপি নুরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে, সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি। আর রাষ্ট্রের আর একটি প্রতিষ্ঠান নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালেন? তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন প্রকাশ্য দ্বন্দ্ব? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? অপেক্ষা করুন। অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরো কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। অনেকের বিশ্লেষণ, মবের রাজত্বে, মবের মাধ্যমে ক্ষমতা দখল করে যারা টিকে আছেন, মব সন্ত্রাস দিয়ে যারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন, বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, গণমাধ্যমের অফিস দখল, এমনকি বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের জোর করে তাড়িয়ে দিয়ে ইচ্ছামতো বিচারক বসানো, সর্বত্রই যখন মবের শাসন চলছে, তখন সাম্প্রতিক সময় বিপি নূর এবং মঞ্চ ৭১-এ বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হবার ঘটনা এটা অস্বাভাবিক কিছু না। মব যেখানে যত শক্তিশালী, মবের নিয়ন্ত্রণে যা কিছু হবার সেটাই হবে। যাদের মব প্রতিরোধ করার শক্তি নেই, তারা মবের দ্বারা
নিগৃহীত হবেন, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ তো এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নেই, এখন মবতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে। মবের রাজ্যের রাজা ডক্টর ইউনূস এই সমস্ত মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এভাবেই তো বিশ্লেষণে বেরিয়ে আসছে তথ্য। অপেক্ষা করুন মবের আরো ভয়ঙ্কর দৃশ্য। আমাদের ডাটায় মাত্র 400 মবার আনুমানিক হারে, এটা অন্য আরেকটি দেশ থেকেও আসতে পারে বা হোম গ্রোন হতে পারে, যারা বাঙালি ৭১-এর স্বাধীনতা বিশ্বাস করে না সেরকম একটা গ্রুপ প্রজন্ম দাঁড়িয়ে গেছে। এবং তাদেরকে নিয়েই কিন্তু এই মব সন্ত্রাসের মাধ্যমে ৫ই অগস্টের ঘটনা ঘটালো, মব সন্ত্রাসের মাধ্যমে ৩২কে ধূলিসাৎ করলো, মব সন্ত্রাসের মাধ্যমে অগণিত মানুষকে মারা হলো এবং মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে। আপনি এই সপ্তাহের ভিতরে একটি জুতার কাজ করে রাস্তার পাশে বসে, আমি ওই প্রফেশনটা নাম নিয়ে তাকে আমি খাটো করার চেষ্টা করছি না, প্রফেশন সব মানুষের অনেক রকমের প্রফেশন করতে পারে। সামান্য একটি জুতোর কাজ করে, সেই জুতোর কাজ করার সেই লোকটাকে মবের মাধ্যমে তার কোনো দোষ ছাড়াই তাকে মেরে দিল, সে প্রাণহানি করলো। এখন তার স্কুল পড়ুয়া ছেলেটা সেখানে জুতার কাজ করার জন্য সারা স্কুলের শিক্ষক এবং ছাত্ররা তাতে ব্যথিত। এই মবের যে বিষয়টি, এখন প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব এখনো মবকে, ওনার যারা সন্ত্রাস সমন্বয়করা রয়েছেন বা ওনার এই উপদেষ্টা মন্ডলী রয়েছেন, মবকে এখনো একটা প্রেসার গ্রুপ হিসেবে সোসাইটিতে রাজনীতি এবং সামাজিকভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য মবকে রেখেছে। এখন এই মবটা দেখেন, আপনার বিপ্লবীর যে বিপ্লব যখন হবে তখন কিন্তু বিপ্লবীরও একটা ধারাবাহিকতা থাকে, সেখানে তাদের আন্দোলনের কতগুলো ক্যাটাগরি থাকে এবং কখন তারা মাসল প্লে করবে সেটারও একটা বিষয় থাকে, এবং সেটি সারা দেশব্যাপী কিন্তু হয় না। বিপ্লবীরা যখন অ্যাটাক করে তখন মূল মাথায়, যেমনটি ধরেন ৫ই অগাস্টে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবিধানিকভাবে এখনো তিনি প্রধানমন্ত্রী, উনি নির্বাসনে গেছেন, আবার যদি আসে এইরকম। তো এখন কথা হচ্ছে যে বিপ্লবীরা মাথা থেকে কন্ট্রোল নেবে, কিন্তু জনসাধারণকে কখনো এইভাবে মবের মাধ্যমে যা ইচ্ছা তা করে সবখানে বিস্তৃতি করে আপনার মারার কোনো অধিকার তাদের নেই। এই জন্যই এই বিপ্লবটা আর বিপ্লব হচ্ছে না, লাল বিপ্লব আর বিপ্লব থাকছে না। এটা কেন থুবড়ে পড়েছে, মাথা থুবড়ে পড়েছে এই কারণে যে ওনারা মবকে ব্যবহার করেছে এবং মব ছাড়া ওনাদের এখনো কোনো গতি নেই। আপনি দেখেন প্রেসার গ্রুপ হিসাবে তারা রেখেছে। এখন মব কারা করছে? কখনো কখনো আমরা দেখছি যে বিএনপি নামক দল, তার দলের কিছু লোকজনকে মবের মধ্যে পাওয়া যাচ্ছে, বেশ কিছু লোকজনকে। আমার মতে বিএনপি একটি দল হিসেবে চিহ্নিত করা উচিত, যদি মবে কেউ তার দলের নেতাকর্মী থাকে, সরাসরি বা অথবা পরোক্ষ প্রত্যক্ষভাবে যদি থাকে, তাহলে সেখানে স্ট্যান্ড নিতে হবে তাকে। কেন স্ট্যান্ড নিতে হবে? এরা বাংলাদেশের রাজনীতি কিন্তু করতে হবে, ওনাদেরকেও করতে হবে, অন্যান্য দলরাও করবে, এবং এটি হচ্ছে সবচেয়ে পুরনো দল আনুপাতিক হারে, অবশ্যই একটা পুরনো দল, জাতীয় পার্টি রয়েছে, প্রত্যেকেই কিন্তু ক্ষমতায় ছিলেন, যে কোনো ভাবে ক্ষমতায় ছিলেন। কিন্তু মব বাণিজ্য দিয়ে যদি আপনি মনে করেন যে রাজনীতি করবেন, সামনে কিন্তু হবে না। হবে না কেন? মবের কারণে আন্দোলনটা বিস্তৃত হয়ে গেছে। আমি বেশ কিছু ট্রল দেখেছি যে কেউ বলছে যে আমরা তো দেশের স্বাধীনতার বদলে আগের সরকারকে উৎখাত করার জন্য সেই আন্দোলন করিনি। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনাদের ডিক্লারেশনটা স্পষ্ট ছিল না, যেমন কি ডিক্লারেশনটা ছিল বঙ্গবন্ধুর, দেশ স্বাধীনের ডিক্লারেশন ছিল। কিন্তু আপনারা যে মব বাণিজ্য মব করবেন, সেই মবটাও কিন্তু আপনারা এখনো বলছেন না, কিন্তু আপনারা টেবিলের নিচে দিয়ে মবের জন্য কার্যকরী চালাচ্ছেন। আপনাদের ভিতরে মবারদেরকে আপনি রেখেছেন, কখনো তাদের নাম হয় বিএনপির অংশবিশেষ, মবাররা কখনো হয় শিবিরের অংশবিশেষ, কখনো জামাতি ইসলামের অংশবিশেষ, কখনো মবাররা হয় এনসিপির অংশবিশেষ, কখনো মবের চরিত্রে চলে যায় ছাত্র নেতা নূর।
মবের চরিত্রে চলে যায়। সমস্ত আজকে মাঠে যারা বাংলাদেশের রাজনীতিতে রয়েছেন প্রত্যেকেই তাদের কথাবার্তা সবকিছু মনে হচ্ছে যে টক শোতে বসলেও ওনারা 2-3 মিনিটের মধ্যে মবার ওনাদের রেডি থাকে। এই যে একটা প্রেশার গ্রুপ, এটা কোনো সংবিধানে অ্যালাউ করে না, কোনো জাতির কোনো জায়গায় হয় না। এখন কথা হচ্ছে যদি আমি এই মবদের ভূমিকার কারণে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের ক্ষমতায় কারা কিভাবে কি করতে পারে, বর্তমানে সংবিধান কিন্তু আপনারা যদিও বলেন যে সংস্কারের মাধ্যমে সংবিধান চাই না, সংবিধান একটাই, আপনি সংবিধানকে প্রসেসের মাধ্যমে সংস্কার করতে পারেন, সেটা তো ওপেন করাই আছে। এখানে তো সংখ্যাগরিষ্ঠতা, পার্লামেন্টে গিয়ে আপনি যারা মনে করেন পার্লামেন্টে যদি 71 পরাজিত শক্তিরা আসে আর তারা যদি তখন সংবিধানের কোনো অপশন সংস্কার করে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাতে চায়, মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানাতে চায়, সেটাও পারে এবং সেই জায়গায় চলে আসছে। এটা বাঙালির যারা এই লাল বিপ্লবী আন্দোলন করেছেন তাদের দায়। তারা দায় কিভাবে মোছাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং এইভাবে রাষ্ট্রীয়ভাবে আপনারা আপনাদের ডিসিশনের কারণে, অপরিপক্ক ডিসিশনের কারণে আপনার স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে আপনি শত্রুর মুখোমুখি করে দিলেন এবং স্বাধীনতার প্রশ্নবিদ্ধ করলেন, এবং আজকে মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে ওনাদেরকে আপনি কারারুদ্ধ করলেন। এখন এই জায়গাটায় আসি, বিএনপি কিন্তু বরেণ্য ব্যক্তি আমাদের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে 3 মাসের শোকজ নোটিশ দিয়েছে ওনার বক্তব্যের জন্য। আপনি দেখেন কখন দিয়েছে, এটা কিন্তু 3 দিন আগে দেয় নাই, 3 দিন পরে দেয় নাই, যখন নাকি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থায় কিন্তু ওনাকে দিয়েছেন। এটা বিএনপি আবারও প্রমাণ করতে চাচ্ছে পাকিস্তানের কাছে যে আমরা তোমাদের অনুগত 71-এর একজন বীর মুক্তিযোদ্ধা, যে আমাদের মধ্যে থাকলেও কিন্তু তাকে আমরা শোকজ দিলাম এবং তার উপরে একটা স্টেপ নিয়েছি। যেই বিষয়টা হচ্ছে সিম্বলিক, ইট ইজ নট অনলি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতি যে বিএনপির ভেতরে যে 71-এর পরাজিত শক্তিরা প্রবলভাবে রয়েছে এবং বিএনপির কর্ণধার যে পাকিস্তান জিন্দাবাদ বলেছে, আবারও এই কি জানি আপনার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর উপস্থিতিতে আবারও প্রমাণ করে দিলেন যে আমি আপনাদের অনুপস্থিতিতে পাকিস্তান জিন্দাবাদ বলেছি, এবার আপনার উপস্থিতিতে আরেক ধাপ একজন 71-এর মুক্তিযোদ্ধাকে আমি অপমান করলাম। ফলে বাংলাদেশের 71-এর প্রতিটি মুক্তিযোদ্ধাকে ওনাদের অপমান করার যে সিম্বলিক যে কাজটি তিনি করলেন ওনাদের পাকিস্তানের পরাজিত শক্তির সামনে। 1 2 নম্বর হচ্ছে তার মধ্যে দেখেন বাংলাদেশের একটা নাগরিক, যে কোনো দেশের একটা নাগরিক অধিকার রয়েছে তার রাজনীতি করার। সেই আলোকে যদি বলেন তাহলে মঞ্চ 71 দাবি রাখে একটি মিটিং করার জন্য বরেণ্য কয়েকজন মুক্তিযোদ্ধা এবং নাগরিকদেরকে নিয়ে। সেইখানে মব কারা করলো, সন্ত্রাসী কারা করলো, যারা নাকি এসে মুক্তিযোদ্ধার গায়ে হাত দিল, তাদের মিটিংটা পন্ড করলো, তারাই তো মবার। তো মবারকে পুলিশ কিভাবে সহায়তা করে? মবারকে তো পুলিশ সহায়তা করতে পারে না, সে রাষ্ট্রীয় যন্ত্র শান্তির সুরক্ষার জন্য, কিন্তু মবারদেরকে এখানে উল্টো কাজ করা হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে আরেকবারও প্রমাণ হইলো যে এখন বাঙালি ঘুমিয়ে থাকার সেই সময় না। আর ওইটা মনে করবেন না, ও না বাংলাদেশের স্বাধীনতা অনেক দূর আছে, এটাকে দেখিও দখল করতে পারবে না। তাদের স্লোগান কিন্তু তারা 47 দিয়েই শুরু করেছে। তারপরে আপনারা দেখছেন যে পর্যায়ক্রমে এই 1 বছরে মুক্তিযুদ্ধের 71-এর যতগুলো স্থাপনা রয়েছে বঙ্গবন্ধু সহ সবকিছুই কিন্তু গুড়িয়ে দিচ্ছে। তারপরে কেন বসে থাকবেন? এখন সংবিধানের আলোকে যদি যাই, সেটি হচ্ছে এই একটা গেল মুক্তিযোদ্ধাদের অবস্থান বাংলাদেশে, যেটি নাকি প্রশ্নবিদ্ধ না, শুধু অলরেডি শকুনের থাবা 71-এর যে শকুন ছিল বাঙালির উপরে, যারা কি জানি আপনার
বাঙালি নিধনে যারা ঝাঁপিয়ে পড়েছিল, এখনো কিন্তু বাঙালি নিধনেই ঝাঁপিয়ে পড়ছে। এখন তারা কিন্তু একটা লাইন সেট আপ করে ফেলেছে। কিরকম? আমরা যে বলতাম যে ৭১-এর পক্ষ এবং বিপক্ষ, এবং এই লাইনটা পরিষ্কার হয়ে গেছে। এখন আপনি মুক্তিযুদ্ধ পরিচয় বা মুক্তিযুদ্ধের কোনো মঞ্চ করবেন, বা ৭১-এর পক্ষে কোনো মঞ্চ করবেন, ৭১-এর ৭২-এর সংবিধান নিয়ে কথা বলবেন, আপনি বাংলাদেশের মানুষের বাঙালির অধিকার স্বাধিকার এগুলো নিয়ে কথা বলবেন, তার মানে হচ্ছে আপনি অ্যান্টি পাকিস্তান। আপনাকে অ্যান্টি পাকিস্তান হিসাবে, অ্যান্টি মুক্তিযোদ্ধা হিসাবে, মানে অ্যান্টি পাকিস্তান হিসাবে আপনাকে নেবে। নিয়ে তাদের যে আজকে এবার যে দেখেন কিছু লিখিত এবং কিছু অলিখিত নির্দেশ থাকে, সবকিছু কিন্তু চুক্তিবদ্ধ হয় না, আবার সবকিছু যদি এমওইউ হয় সেটা কিন্তু জনগণের কাছে আসে না। জনগণ সেই এমওইউ গুলো সরাসরি ভাবে সবকিছু জানার আসলে অধিকারও রাখে না। এখন কথা হচ্ছে, তাহলে আমরা বুঝবো কি করে? রাজনীতি তো সেখানে যারা বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা কিন্তু বুঝতে পারে যে একজনের চলাফেরা, একজনের করমর্দন দিয়ে, একজনের চাহনি, একটা বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে কার সাথে এসে কে দেখা করলো, কার সাথে পরে দেখা করলো, কার সাথে দেখা করলো গিয়ে, হেঁটে গিয়ে সেখানে গিয়ে দেখা করলো, আবার কে তার কাছে এসে দেখা করলো, এগুলোর কিন্তু অনেক বিচার বিশ্লেষণ রয়েছে। যেমনটি ধরেন, জামাতি ইসলামের হেড অফিস এখনো লাহোরে রয়েছে, এবং জামাতি ইসলাম কিন্তু পাকিস্তান জামাতি ইসলামের বাংলাদেশ জামাতি ইসলাম একটি অংশ, এবং সেটা রাজনীতির কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নতুনভাবে তারা আসার জন্য একই ঘোল নতুন বোতলে ঢুকিয়ে রাজনীতি করার জন্য তারা জামাতি ইসলাম, বাংলাদেশ জামাতি ইসলাম করলো। কিন্তু এরা ছিল ইস্ট পাকিস্তান জামাতি ইসলামী একই লোক, যা আপনার গোলাম আজম সাহেব ইস্ট পাকিস্তান জামাতি ইসলামের কি জানি হেড ছিল, আব্বাস সাহেব ছিলেন, তারপরে এরপরে তো নাম সবাই জানাই আছে। একই জিনিস, একই মোড়ক। আপনি দেখেন বর্তমান যে জামাতি ইসলামের আমির, তিনি কিন্তু বলেন যে আমি জাসদ করতাম। উনি ওনার এক্সিস্টেন্সটা টিকিয়ে রাখার জন্য উনি জাসদ করতেন। এখন ঠিক মৌকা সময়ে এসে কিন্তু জামাতি ইসলামের আমির হয়ে গেলেন। এইভাবে দেখছেন যে এই জুলাই আন্দোলনের সময়, এটা তো আন্দোলনও বলা যায় না, এটা সন্ত্রাসী তৎপরতা। এই সন্ত্রাসী তৎপরতার সময় আপনারা দেখেছেন ছাত্রলীগের ভেতরে অনেক শিবিরের কর্মী। ঠিক এইভাবেই কিন্তু এখন এরা কিন্তু মোড়ক চেঞ্জ করছে। আজকে দেখেন ঢাকা ইউনিভার্সিটির কি হচ্ছে, সব শিবির এবং এন্টাই 71 এলিমেন্টরাই কিন্তু এতগুলো মানুষ, এবং তাদের পজিশনও ভালো। তার মানে কি হচ্ছে যে আমরা 71-এর যারা পক্ষে, তারা গা ভাসিয়ে দিয়েছি। আমি পরবর্তীতে প্রজন্মে আসবো, এই প্রজন্ম কি করা উচিত? বিপুল ভাই, আপনি আমাকে শেষের দিকে জিজ্ঞেস করবেন যে কিভাবে এই প্রজন্ম ফিরে দাঁড়াবে ৭১-এর পক্ষে। এখন আমি যদি একটু আমরা কারেন্ট ইস্যুতে চলে আসি, ব্যাকগ্রাউন্ড তো শুনলাম আমরা, কারেন্ট ইস্যু, এই যে মবাররা এত তৎপর, গতকালকে আপনি দেখেছেন মব সন্ত্রাস হয়েছে, এবং মব সন্ত্রাস করে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, অভিসংযোগের চেষ্টা করা হয়েছে, কে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দমিয়েছে, সেনাবাহিনী তাদেরকে দমিয়েছে। এই যে গত 1 বছর ধরে আমরা মব দেখছি, মব আর মব, যেদিকে তাকাই সেদিকে মব সন্ত্রাসীদের তাণ্ডব। এই জায়গায় সেনাবাহিনীর গতকালকের ভূমিকা বেশ প্রশংসিত। জি, এই জায়গায় এখন কি করা উচিত? এই যে আজকেও জাতীয় পার্টির অফিসে আগুন দিল, লুটপাট করলো, ভাঙচুর হলো, এবং যত্রতত্র মব হচ্ছে। আমি কিন্তু এর আগেও বলেছি, আমার অনেকগুলো পর্ব প্রায় 2-3 মাস আগে বলেছি যে সেনাবাহিনী, মার্শাল ল গভর্নমেন্ট এবং সেই পর্যায়ে মানে সেনাবাহিনী দেশের ক্ষমতাকে নিয়ে নেবে, এবং সেটা নিলে হচ্ছে ন্যূনতম পক্ষে বাংলাদেশের সংবিধান মান্য করা হয়, এবং সেনাবাহিনী যেই কারণে ক্ষমতা নিতে পারে সেই কারণগুলো কিন্তু অনেক আগে ঘটে গেছে, এবং
সেটা চলছে। এবং গতকাল যে সেনাবাহিনী যে ভূমিকাটা রেখেছে, আমি মনে করি যে এই ধরনের, যেহেতু ওনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, এখনো সেনাবাহিনীদের কিন্তু লোকালে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, কিন্তু ওনারা সেটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাচ্ছেন না। কাজে না লাগাবার কিছু কারণ রয়েছে। কিছু কারণটা হচ্ছে, ভেতরের কারণ হচ্ছে যে সেনাবাহিনীতে এখনো পাকিস্তানের প্রেতাত্মা ঘোরাঘুরি করছে, তারা এই বিষয়টাকে দুর্বল করছে। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশকে যদি এখন শপথবদ্ধ সেনাবাহিনী এই ওনাদের দায়িত্বটা যদি পূর্ণাঙ্গভাবে পূরণ করতে হয়, তাহলে কিন্তু ওনারা এখন ক্ষমতায় নিয়ে নিতে হয়। এই ক্ষমতায় নিয়ে বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ তৈরি করে মব মুক্ত বাংলাদেশ তৈরি করার একমাত্র উপায় হচ্ছে সেনাবাহিনী মার্শাল ল ডিক্লেয়ার করা। এবং এটা ছাড়া কিন্তু হবে না। কিন্তু কথা হচ্ছে যে বর্তমানে যারা উপদেষ্টা মন্ডলী, আপনারা জানেন ওনারা মবকে একটা প্রেসার গ্রুপ বলেছে, অলরেডি বলেছেন, একজন সেক্রেটারি বলেছেন যে প্রেসার গ্রুপ। এটি একটি অন্যায় কাজ করেছেন, এবং যদি কখনো ওনারা ওনাদের পদে না থাকেন, এটার জন্য যদি কেউ মামলা করে, তাহলে কিন্তু উনি ক্রিমিনাল মামলায় হেট স্পিচ অথবা এই ধরনের কোনো ক্যাটাগরিতে পড়ে যাবেন। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি সেনাবাহিনীর ভূমিকা হিসেবে বললেন, কিন্তু তার সাথে সাথে আমি যেটা দেখলাম, বরেণ্য মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হ্যাস্ত করে আপনি কারাবদ্ধ করলেন ৭১ মঞ্চের, এটা লজ্জাস্কর ব্যাপার। অন্যদিকে আবার যেভাবে ছাত্র নেতা নূরকে আহত করলো, বেদম প্রহার করেছে, সেটাও কিন্তু আশা আমরা করি না। আমরা কাউকেই ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করুক, কোনো মবের শিকার হোক, আমরা সেটা চাই না। দিনের শেষে কিন্তু যদি স্বাধীন বাংলাদেশের রাজনীতি করে, তাহলে সবার অধিকার রয়েছে রাজনীতি করার, কিন্তু মবের কোনো জায়গা নেই। আপনি আজকে হোক কাল হোক এইটার দায় কিন্তু দিতে হবে। সে বিশেষ করে যারা আজকে ইয়েতে রয়েছেন, যে কর্ণধার হিসাবে রয়েছেন, দেশকে রিপ্রেজেন্ট করছেন, আপনাদেরকে কোনো না কোনো একদিন এটার হিসাব দিতে হবে, যে কোনো ভাবেই হোক এটা হিসাব চলে আসবে। আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে বাংলাদেশে ৫৪ বছরে যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা অনেকেই অনেক রকমের তকমা দিয়েছে, তকমা দিয়েই কিন্তু সুযোগ পেয়েছে। এই কার্যক্রমের কারণেই মানুষ সুযোগ পায়। এই সুযোগ পেয়ে কিন্তু এই ধরনের সন্ত্রাসী তৎপরতা বিপ্লবের নামে আসতে পারে, আন্দোলনের নামে আসতে পারে। সেটা কিন্তু আপনাদের জন্য অ্যাপ্লিকেবল, সেটাকে আপনি দেখবেন। তবে সেনাবাহিনীর গতকালের যে ভূমিকা, এটাকে সাধুবাদ জানাই, এবং দেশের জন্য সেনাবাহিনীর অতটুকু আরেকটু এগিয়ে আসতে হবে, এবং অন্যরকম কোনো কিছু চিন্তা না করে সেনাবাহিনীর যে শপথবদ্ধ দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতেই হবে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। একটা প্রশ্ন আপনাকে করতেই চাই, সেটা হচ্ছে এই যে মব সন্ত্রাস করে আপনি মুক্তিযোদ্ধাদের কথা শেষে বললেন, বীর মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হেনস্থান্ত করে থানায় নিয়ে যাওয়া হলো, গাড়িতে তুলে সন্ত্রাসীরা যেভাবে ওনাদের উপর হামলে পড়লো, এবং মুক্তিযুদ্ধের কথা বললেই ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, সংবিধানের কথা বললেই ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ। এই যে ট্যাগের প্রবণতা, এরপরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়ে গেল। এটা কি সন্ত্রাস দমন আইনে মামলা হওয়ার মতো কোন পরিবেশ, নাকি দেশে এই অবস্থা চলতে থাকবে, যে কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই তাকে সন্ত্রাস দমন আইনে মামলায় ঢুকিয়ে দেওয়া হবে? এটা তো এইভাবে চলতে থাকতে পারে না, এটা চলতে থাকতে পারে না। কিন্তু কথা হচ্ছে যে বর্তমানে আপনারা দেখেছেন বিগত ১ বছর ধরে ৫ই অগস্ট ২৪-এর পরে আপনার বিচার বিভাগ বদলে গেছে, মবের কারণেই মবাররাই অ্যাপয়েন্টেড করেছে। তারপরে আপনার প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে সব উপদেষ্টাদের অ্যাপয়েন্টমেন্টে কিন্তু মবারদের হাত রয়েছে, সেটা দেশি বিদেশি হতে পারে। এখন কথা হচ্ছে যে সবাই কিন্তু মবার, এর আগেও বলেছি আমি যে সব মবস্টার। হ্যাঁ, এখন মবস্টার আবারও বলতে হয়, কারণ হচ্ছে ওনারা মবার। এবং মাঝখানে কিন্তু কয়েকজন ইয়াং জেনারেশনের এই যে বিপ্লবী নেতারা কিন্তু বলেছে যে আমাদেরকে মবার বলা যাবে না, যে মবার বলবে তার একটা পানিশমেন্ট হবে। কিন্তু আপনারা যখন মবের কাজ করবেন, তখন তো আপনাদেরকে মবার বলতেই হবে। আপনারা এত বড় বড়
আপনি রাজনীতি করার তার মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে, ৭১-এর কার্যক্রমকে, ৭১-এর পজিশনটাকে আপনারা বিলীন করে দিতে চাচ্ছেন। সেটা স্পষ্টভাবে বললেই পারেন। আপনারা তো অনেক অধ্যাদেশ নিয়েছেন, সেই অধ্যাদেশ নেন না কেন? বাংলাদেশে কোনো ৭১-এর মুক্তিযোদ্ধারা থাকতে পারবে না, নেন সেটা। এই প্রজন্মকে আমি বলবো, বর্তমান প্রজন্ম, ৭১-এর পক্ষের প্রজন্মকে বলবো, আপনারা মাল্টিপল বিয়ে করবেন এবং পরিবারে অনেক অনেক সদস্য তৈরি করেন। বাংলাদেশের স্বাধীনতা আবারও এই খামচি থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আসলে আসলে দেখেন, আপনি বাংলাদেশ একটা বিরল দেশ। বাংলাদেশ কেন বিরল দেশ? বাংলাদেশে ৫৪ বছর যেই যারা নাকি ৭১ সনে দেশের স্বাধীনতা চায়নি, তারাও কিন্তু ঘাপটি মার বসে এখানে কাজ করে বাংলাদেশের আলো বাতাস এবং অর্থনৈতিক সমস্ত সুবিধা নিয়েছে। এই যে আপনারা ১৫ বছর আওয়ামী লীগকে আপনি ট্যাগ লাগাচ্ছেন, আওয়ামী লীগকে আপনি বিভিন্ন রকমের তকমা দিচ্ছেন, স্বৈরাচারের তকমা দিচ্ছেন, তার অংশ, সেটা যদি তারা স্বৈরাচার হয়, তার অংশ বিশেষ তো বিএনপিও পড়ে, তার অংশ বিশেষ সবগুলো রাজনৈতিক দল তখন যারা ছিল তারা পড়ে। তারা তো সেই সব, তারা হরতালের সময় তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো সব খোলা ছিল। তারা কিভাবে অতটা সুবিধা পায়? যদি সরকার চাইতো যে কোনো বিরোধী দলের কোনো ইন্ডাস্ট্রি খোলা থাকবে না, কোনো বিরোধী দলের কোনো সুযোগ সুবিধা থাকবে না, আপনারা বেঁচে থাকতেন? পারতেন না। একেবারে একটু শেষ প্রশ্ন করি, আমরা শেষ পর্যায়ে আসছি অনুষ্ঠানে। এই যে জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর এবং ইতিমধ্যে আলটিমেটাম দেওয়া হয়েছে ৩ দিনের মধ্যে, মবাররা আলটিমেটাম দিয়েছে ৩ দিন ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং জেম কাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। এই মব চালিয়ে রাজনৈতিক দলের কার্যালয় ধ্বংস করা, রাজনীতি নিষিদ্ধ করার দাবি, এর আগে আমরা দেখলাম মব চালিয়ে, মাত্র গুটি কয়েক লোক মব চালিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের বাসভবনের সামনে, দপ্তরের সামনে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করালো। এখন আবার দাবি উঠলো, এই ১ বছর পরে কেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উঠছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি উঠছে, অফিসে দল তুলে দেওয়া হচ্ছে কেন? আপনার কাছে কি? ব্যাপারটা কিন্তু জাতীয় পার্টি বলে না, শুধু আজকে জাতীয় পার্টি করছে, কালকে কিন্তু অন্যান্য যারা ছোট বড় দল রয়েছে তাদের প্রতিও করবে। উদ্দেশ্য হচ্ছে এই যে যারা আজকে লাল বিপ্লব করেছে, আমি একটু আগে বলেছি যে বিপ্লবীদের মধ্যেই কিন্তু এখন অনেকে বলছে এই বিপ্লবীটা বাংলাদেশের স্বাধীনতার মূল্য দিতে হবে, একটা পরাধীন জায়গায় চলে যেতে হবে, একটা ৭১-এর পরাজিত শক্তির কাছে হার মানতে হবে। সেটা যদি জানতাম তাহলে আমরা এই আন্দোলনটা করতাম না। এই বর্তমানে যারা লাল বিপ্লবী করেছে, যারা নেতৃবৃন্দ এখন সমন্বয়ক হিসাবে অথবা বিভিন্ন জায়গায় কি জানি উপদেষ্টা হিসাবে বসে রয়েছে, কিছুদিন পরে তারাও জানবে তাদের একটি অংশ ৭১-এর পরাজিত শক্তির মদতপুষ্ট হয়ে কিন্তু এই কাজগুলো করছে বাংলাদেশের ভেতরে। তারাও থাকবে না, যেমনটি থাকেনি জিয়াউর রহমান। আমি বলি আপনাকে, জিয়াউর রহমানের কি হয়েছিল? জিয়াউর রহমানকে দিয়ে কতগুলো কু করিয়েছে। নৈপথ্যে কিন্তু জিয়াউর রহমান ছিল, যদিও উনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু উনি পাকিস্তান মিলিটারির একজন চৌকস অফিসার ছিলেন, যার জন্য সেই মিলিটারি একাডেমির যে কমিটমেন্ট, সেইখানকার কিছুটা হলেও ওনারা সেই কাজ করেছে, আমরা ইতিহাস দেখলে বুঝতে পারি। এবং উনি যখন নাকি 15ই আগস্ট ৭৫ ঘটালো, বঙ্গবন্ধু সপরিবারে সবাইকে নিহত করলো, তখন কিন্তু উনি একটা পাকিস্তানের থেকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার পেয়েছে। কিছুদিন কিন্তু এটা অনলাইনে ছিল। তার মানেটা কি? তার মানে হচ্ছে এর পরবর্তীতে দেখেন, ইতিহাস কিন্তু মিথ্যে কথা বলে না, ইতিহাস সত্য কথা বলে। আমি একটু বিপুল ভাই, আমি একটু এই জায়গাটা শেষ করে দিই। সেটা হচ্ছে যে দেখেন, আজকে বাংলাদেশের 71-এর পক্ষে যতগুলো রাজনৈতিক দল থাকবে, যারা বলবে কথা, বা বলুক আর না বলুক, সবাই জানে যে পার্লামেন্টে দাঁড়িয়ে এরশাদ সাহেবও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেছিলেন। সেই জাতীয় পার্টিতে থাকতে পারে না। হাসানুল হক ইনু, তারপরে আপনি কি জানি বামের যে সমস্ত যারা বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে এবং বঙ্গবন্ধু বলে, ওই কোনো দলই থাকতে পারবে না। কারণ হচ্ছে এখানে পাকিস্তান বিস্তৃত করতে হবে। জামাতে ইসলামের অফিস কিন্তু আক্রান্ত হবে না, কালকে কিন্তু বিএনপির অফিস আক্রান্ত হবে। 50-50 চান্স কিন্তু এখানে রয়ে গেছে। অথবা কি হবে, একে একে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে বিএনপি থেকে তারা অবসরে পাঠিয়ে দেবে
এবং সম্পূর্ণ মুসলিম লীগ, পাকিস্তান মুসলিম লীগ, পাকিস্তান জামাতে ইসলাম, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিতে চায় না, লজ্জা পায়, তারা বিএনপি করে। এই ধরনের মানুষগুলোই বিএনপিতে থাকবে, আর কেউ থাকবে না। আপনি যারা 71-এর পক্ষে রাজনীতি করবে তারা কেউ থাকবে না, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং উপপ্রধানমন্ত্রী যে এসে ঘুরে গেলেন, উনি কিছু নির্দেশনা দিয়ে গেছেন, সেই নির্দেশনার কাজ চলছে। এখন কথা হচ্ছে যারা এই কাজগুলো করছে, 71-এর পক্ষের মানুষকে, মুক্তিযোদ্ধাদেরকে নিধন করছে, তার দলকে নিধন করছে, তাদের গোষ্ঠীকে নিধন করছে, নিধন করার পরে যারা এই নিধন কার্যে লিপ্ত, ঠিক কাজ যখন শেষ হয়ে যাবে তখন দেখেন যে আরেকটি এজেন্ট লাগিয়ে, যেরকম নাকি আপনার জিয়াউর রহমানকে হত্যা করেছে, ঠিক আপনাদেরকেও হত্যা করবে। একেবারে এই প্রধান উপদেষ্টা থাকবে না, সে দেখবেন যে কোনো একদিন জিয়াউর রহমানের মতো শেষ হয়ে গেছে। কারণ যাকে দিয়ে কাজ করাচ্ছে সে জীবিত থাকলে তাদের প্রমাণাদি কিছু সময় পর্যন্ত বন্ধ থাকে, এরপরে কিন্তু খুলে যায়। সেটা হতে দেবে না। একেবারে